আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি স্থিতিস্থাপকতা অধ্যায় হতে আলোচনা করব। স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপকতা কি বা স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপকতা কি, ফার্স্টে আমরা এই বিষয়টি জানব। স্থিতিস্থাপকতা হচ্ছে একটা বস্তুর বা কোনো পদার্থের একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই ধর্ম বা বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। অর্থাৎ কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তুটি যে ধর্মের জন্য তার পূর্বের অবস্থায় আবার ফিরে আসে তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এরপরে 2 নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কি? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তু যদি প্রসারিত হয় বা ওই বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে এবং বল প্রয়োগ করার পর যদি বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে এই বস্তুটিকে আমরা বললাম স্থিতিস্থাপক বস্তু। কিন্তু এই বল প্রয়োগের মান বাড়াতে থাকলে একটা সময় বস্তুটি আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, অর্থাৎ বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটে। অর্থাৎ বলের সর্বোচ্চ যে মান পর্যন্ত বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম হয় সেই মানটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এখন আমরা জানবো স্থিতিস্থাপক বস্তুর প্রকারভেদ। স্থিতিস্থাপক বস্তু মূলত আমরা বলতে পারি 2 প্রকার। এক নাম্বার হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর 2 নাম্বার হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। ফার্স্ট আমরা জানবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে। যে বস্তুতে বল প্রয়োগ করার পরে বল অপসারণ করলে বস্তুটি আবার সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম হয় বা ফিরে আসে, তাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর 2 নম্বরে আমরা জানবো পূর্ণ দৃঢ় বস্তু কি। যে বস্তুতে বল প্রয়োগ করার পরেও বস্তুটার আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুটার কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। আচ্ছা, তাহলে আমরা এখন স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা এই বিষয়টি জানতে পারলাম। এর আলোচনার বিষয় হচ্ছে পীড়ন। পীড়ন কাকে বলে? কোনো একক ক্ষেত্রফলের উপর কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে বলা হয় পীড়ন। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় এই বল এবং একক ক্ষেত্রফলের অনুপাতটাকেই বলা হয় পীড়ন। অর্থাৎ পীড়ন সমান F ভাগ A, অর্থাৎ বল ভাগ ক্ষেত্রফল। পীড়ন 3 প্রকার। পীড়ন 3 প্রকার। 1 নম্বর দৈর্ঘ্য পীড়ন, 2 নম্বর আকার পীড়ন, 3 নম্বর আয়তন পীড়ন। তাহলে আমরা দেখতে পেলাম পীড়ন 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, 2 নম্বর হচ্ছে আকার পীড়ন, 3 নম্বর হচ্ছে আয়তন পীড়ন। তাহলে ফার্স্টে আমরা জানবো দৈর্ঘ্য পীড়ন কাকে বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করার জন্য এর উপর প্রযুক্ত পীড়নকে বা এর উপর লম্ব বরাবর প্রযুক্ত বলকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন। অর্থাৎ দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের বিকৃতি ঘটাতে হবে। 2 নম্বর হচ্ছে আকার পীড়ন। একটা বস্তুর আকার বিকৃতি করার জন্য এর উপর প্রযুক্ত পীড়নকে বলা হয় আকার পীড়ন। 3 নম্বর হচ্ছে আয়তন পীড়ন। একটা বস্তুর আয়তন বিকৃতি করার জন্য এর উপর প্রযুক্ত পীড়নকে বলা হয় আয়তন পীড়ন। তাহলে আমরা পীড়ন 3 প্রকার, 3 প্রকারের সংজ্ঞা জানলাম। বিকৃতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিকৃতি।
তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে বিকৃতি কাকে বলে। বাহিরের বল প্রয়োগের ফলে যদি কোনো একটা বস্তুর একক মাত্রার পরিবর্তন ঘটে তবে তাকে বিকৃতি বলে। বিকৃতি মূলত তিন প্রকার। বিকৃতি তিন প্রকার। 1 নম্বর দৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বর আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি, 3 নম্বর হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে আমরা ফার্স্টে জানবো দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে। বল প্রয়োগের ফলে যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয় তবে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। দৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তন যদি আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে দৈর্ঘ্য বড় হাতের এল অর্থাৎ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল সমান হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। 2 নম্বরে আমরা জানবো আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি। তাহলে ফার্স্ট আমরা জানি আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি কাকে বলে। বল প্রয়োগের ফলে যদি কোনো একটা বস্তুর আকারের পরিবর্তন ঘটে তবে তাকে বলা হয় আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি। আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতিকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। থিটা সমান হচ্ছে x বাই y। তাহলে আমরা আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি সম্পর্কে জানলাম। এবার 3 নম্বর আলোচনার বিষয় হচ্ছে আয়তন বিকৃতি। কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটার আয়তনের পরিবর্তন ঘটে তবে তাকে বলা হয় আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি সমান আয়তন পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। আমরা আয়তনের পরিবর্তনটাকে ছোট হাতের ভি দ্বারা ধরলাম এবং আদি আয়তনটাকে বড় হাতের ভি দ্বারা ধরলাম। তাহলে আয়তন বিকৃতি সমান ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি। স্থিতিস্থাপকতা অধ্যায় হতে হুকের সূত্র আলোচনা করব। বিজ্ঞানী হুকের সূত্র, তাহলে আমরা লিখে নিই হুকের সূত্র। হুকের সূত্রটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি পীড়ন সমানুপাতিক বিকৃতি, কিন্তু এখানে স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে না হয় তাহলে এটা হবে না। তাহলে আমরা লিখতে পারি যে পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি বা ধ্রুবক সমান পীড়ন ভাগ বিকৃতি। এখন যদি আমরা ধ্রুবককে y দ্বারা প্রকাশ করি, কারণ এটা একটা ধ্রুব সংখ্যা, এটাকে যদি আমরা y দ্বারা প্রকাশ করি, পীড়ন সমান জানি আমরা f ভাগ a মানে বল ভাগ ক্ষেত্রফল, আর বিকৃতি দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে y সমান লেখা যায় fl ডিভাইডেড বাই al। তাহলে ধ্রুবক y সমান হচ্ছে fl বাই al। তাহলে আমরা হুকের সূত্রটি বুঝতে পারলাম। ফিজিক্সের স্থিতিস্থাপকতা অধ্যায় হতে পয়সনের অনুপাত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আগে আমাদেরকে জানতে হবে পয়সনের অনুপাত কাকে বলে। পয়সনের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ
অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তো পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সিগমা সমান, আমরা লিখি আগে পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা পয়সনের অনুপাত কি এই বিষয়টি জানতে পারলাম। ফিজিক্সের স্থিতিস্থাপকতা অধ্যায় হতে একটি প্রমাণ আলোচনা করব। প্রমাণটি হচ্ছে, দেখাও যে ইয়ং এর গুণাঙ্ক y সমান mgl ডিভাইডেড বাই পাই r স্কয়ার l বা y সমান fl বাই al। প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় পরীক্ষায় এসে থাকে। আমরা প্রমাণটি একটু দেখি। সাধারণত ইয়ং এর গুণাঙ্ককে y দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক y সমান অণু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অণু দৈর্ঘ্য বিকৃতি। এখন অণু দৈর্ঘ্য পীড়ন সমান আমরা জানি অণু দৈর্ঘ্য পীড়ন সমান বল ভাগ ক্ষেত্রফল। বলকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে যদি আমরা A দ্বারা প্রকাশ করি, তাহলে অণু দৈর্ঘ্য পীড়ন সমান F ভাগ A। এরপর আমরা দেখব অণু দৈর্ঘ্য বিকৃতি। অণু দৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তনটাকে আমরা ছোট হাতের এল দ্বারা ধরলাম এবং আদি দৈর্ঘ্যটাকে বড় হাতের এল দ্বারা ধরলাম। তাহলে অর্থাৎ y সমান আমরা লিখতে পারি f ভাগ a l ভাগ l। তাহলে আমরা যদি গুণ করে দিই y সমান তাহলে দাঁড়ায় fl ডিভাইডেড বাই al। যদি আমাদের প্রমাণে চাই y সমান fl বাই al, তাহলে আমাদের প্রমাণটি এখানেই শেষ হয়ে গেল। আর যদি আমাদের প্রমাণে y সমান mgl ডিভাইডেড বাই পাই r স্কয়ার l এটা চাই, তাহলে আমরা আর একটা লাইন বেশি করব। y সমান f সমান আমরা জানি mg সাথে l, আর a মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল a সমান হচ্ছে পাই r স্কয়ার সাথে l। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের যদি প্রমাণে এটা চাই, তাহলে আমরা প্রমাণটা এখানে শেষ করব, আর যদি প্রমাণে এটা চাই, তাহলে আমরা প্রমাণে এতদূর আসবো। আমি ফিজিক্সের স্থিতিস্থাপকতা অধ্যায় হতে একটা প্রমাণ করব। প্রমাণটি হচ্ছে, দেখাও যে একক আয়তন বিকৃতির দোলনকৃত কাজ সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এই প্রমাণটি করব। এই প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রমাণ এবং প্রায় পরীক্ষায় এসে থাকে। তা আমরা প্রমাণটি দেখি। মনে করি দৈর্ঘ্য L এর ক্ষেত্রফল A, ব্যাসার্ধ R, এতে F বল প্রয়োগ করায় দৈর্ঘ্য বৃদ্ধি পায় dl পরিমাণ। অর্থাৎ মনে করি একটা তারের দৈর্ঘ্য l, তারের ক্ষেত্রফল a, ব্যাসার্ধ r, এতে F বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি পায় dl। অতএব কৃত কাজ dw সমান F ইনটু dl, কারণ আমরা কাজ w সমান জানি F ইনটু s, s মানে সরণ, এই ক্ষেত্রে সরণ হচ্ছে dl পরিমাণ। অতএব মোট
কাজ সমান ইন্টিগ্রেশন dw ইন্টিগ্রেশন f ইনটু dl আপার লিমিট w লোয়ার লিমিট 0 আপার লিমিট l লোয়ার লিমিট 0। তাহলে আমরা dw ইন্টিগ্রেশন করলে পাই w আপার লিমিট w লোয়ার লিমিট 0। এই ক্ষেত্রে f ইনটু dl। এখন আমরা ইন্টিগ্রেশন করার আগে আরো কিছু কাজ করব। তাহলে আপার লিমিট l লোয়ার লিমিট 0। f সমান আমরা জানি কি, f সমান জানি, তার আগে আমরা একটু দেখে নিই সাইডে y সমান f ভাগ a l ভাগ l। তাহলে y সমান লেখা যায় fl ডিভাইডেড বাই al। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f সমান y al ডিভাইডেড বাই l। এই লাইনটা আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে f এর পরিবর্তে লিখতে পারি y al ডিভাইডেড বাই l ইনটু dl। তাহলে y al টাকে আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি, এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা আগে বসিয়ে দিই। আপার লিমিটের মান w, লোয়ার লিমিটের মান 0। তাহলে এই ক্ষেত্রে y al টাকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, আপার লিমিটের লোয়ার লিমিট 0, এখানে থাকবে l ইনটু dl। তাহলে বাম পক্ষে থাকে w, এই পাশে থাকে ya, নিচে হচ্ছে l। আর আমরা এখন একটু সূত্র দেখব। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন l টু দি পাওয়ার 1 মানে উপরে কিছু নেই, শুধুমাত্র 1 আছে। আর যেহেতু এক্ষেত্রে dl আছে, সেহেতু আমাকে বুঝতে হবে ছোট হাতের l টার ইন্টিগ্রেশন করতে হবে আর বাকিগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে মনে মনে উপরে 1 ধরে দিলাম, তাহলে l টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1। তাহলে এই লাইনটার ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে আমাদের দাঁড়ায় লাইনটা এরকম l টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, আপার লিমিট l লোয়ার লিমিট 0। তাহলে এতদূর পর্যন্ত আমরা করে ফেললাম। এখন w সমান ya, নিচে হচ্ছে l। এই ক্ষেত্রে হবে উপরে হবে l স্কয়ার, নিচে হবে 2, আপার লিমিট l লোয়ার লিমিট 0। এখন এই মানটা বসায় দিলে আমরা দেখতে পাই কি আসে আমাদের, w সমান ya নিচে l একবার l স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2, বা w সমান ya l স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু l। আমরা এতটুকু দেখতে পেলাম। এখন আমরা আবার একটু কাজ করি। আবার আয়তন v সমান a ইনটু l, আয়তন v সমান a ইনটু l। তাহলে একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে কৃত কাজ। তাইলে w সমান ya l স্কয়ার, নিচে 2v ইনটু l, বা একক আয়তনে কৃত কাজ, বা w আমরা সমান লিখতে পারি, বা w সমান ya l স্কয়ার 2। যেহেতু এখানে v মানে আমরা জানি al, তাহলে আমরা লিখলাম a ইনটু l ইনটু l। তাহলে w সমান লেখা যায় y l স্কয়ার, নিচে 2 ইনটু l ইনটু l। তাহলে এখন আমরা কাঙ্ক্ষিত প্রমাণে আসার জন্য একটু কাজ করব। w সমান আমরা আগে 1/2 টাকে পাশে আগে লিখে নিব, উপরে y l, নিচে একটা l রেখে দিব। যেহেতু উপরে আরেকটা l থাকে, নিচে আরেকটা l রেখে দিব। তাহলে w সমান হাফ y l বাই l মানে হচ্ছে পীড়ন, আর l বাই l মানে হচ্ছে বিকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে w সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, বা একক আয়তনের বিকৃতি ধরুন কৃত কাজ সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে
পৌঁছে গেলাম। স্থিতিস্থাপকতা অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি এখন একটা ম্যাথ দেখি, তাহলে ম্যাথটি হচ্ছে 1 মিটার দীর্ঘ ও 10⁻² সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারকে 2 কেজি ওজন দ্বারা টানা হলো, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। আর y এর মান দেওয়া আছে y = 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2। তাহলে ফার্স্টে আমরা দেখি, দেওয়া আছে আদি দৈর্ঘ্য L = 1 মিটার। এরপরে দেওয়া আছে প্রস্থচ্ছেদ বিশিষ্ট মানে ক্ষেত্রফল A সমান দেওয়া আছে 10⁻² সেন্টিমিটার স্কয়ার। যেহেতু আমার এখানে মিটার আছে আর এখানে সেন্টিমিটার, তাহলে ম্যাথটা এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে এমকেএস একক আর এটা হচ্ছে সিজিএস একক। তাহলে আমরা সিজিএস এককটাকে এমকেএস এককে করে নিই। তাহলে এটা 10⁻² নিচে 100 তারপরে স্কয়ার, এত কি মিটার স্কয়ার, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 10⁻² নিচে হচ্ছে 100 এর উপরে স্কয়ার, তাহলে আসবে 1 × 10⁻6 1 × 10⁻6 এত মিটার স্কয়ার। আমাকে দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করতে বলছে, মানে ছোট হাতের এল এর মান নির্ণয় করতে বলেছে। এখন আমরা জানি y সমান f/a l/l বা y সমান FL/AL। এখন আমাকে এই এলটাই বের করতে হবে, বা l সমান FL × AY, বা f সমান আমরা জানি mg, l নিচে হচ্ছে AY বা l। যেহেতু বলেছে 2 কেজি ওজন দ্বারা, তাহলে m এর মান 2, এখানে আমরা লিখে নিই যে m সমান 2 কেজি, আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8, তাহলে 2 × 9.8, l এর মান দেওয়া আছে 1, a এর মান হচ্ছে 1 × 10⁻6 y এর মান দেওয়া আছে 2 × 10⁻11 2 × 10⁻11। তাহলে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত l এর মান চলে আসবে। দেখি কত আসে, 2 × 9.8 1 × 10⁻6 × 2 × 10⁻11 9.8 × 10⁻5 এত মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করে ফেললাম 9.8 × 10⁻5 মিটার। আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, তাহলে অঙ্কটি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা ইস্পাতের তারকে টেনে এর দৈর্ঘ্যের 20% বৃদ্ধি করতে কত বলের প্রয়োজন। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে y = 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2। তাহলে এই ম্যাথটি আমরা সমাধান করি। এখানে আমাদেরকে বলের মান বের করতে বলছে, অর্থাৎ F এর মান বের করতে বলেছে। তার আগে আমরা দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার, মানে a দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটারে আনতে চাই, এত মিটার স্কয়ার বা 1 × 10⁻⁴ এত মিটার স্কয়ার। ধরে নিই আদি দৈর্ঘ্য সমান l মিটার, অতএব দৈর্ঘ্য বৃদ্ধি সমান l এর 20% সমান l × 20/100 এত মিটার, বা এটা যদি আমরা ছোট করি l/5 মিটার। তাহলে আমরা ম্যাথটি করি। আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক y সমান F/A l/l,
বা y সমান fl ডিভাইডেড বাই al। তাহলে আমাকে f এর মান বের করতে বলবে, f সমান AYL ডিভাইডেড বাই L। তাহলে f সমান a এর মান দেওয়া আছে 1 * 10 টু দি পাওয়ার -4, 1 * 10 টু দি পাওয়ার -4। L এর মান হচ্ছে L বাই 5 আর y এর মান হচ্ছে 2 * 10 টু দি পাওয়ার 11, 2 * 10 টু দি পাওয়ার 11। আর নিচে হচ্ছে শুধু L বা f সমান, আমরা যদি একটু কাজ করি তাহলে কি হবে, 1 * 10 টু দি পাওয়ার -4 ইনটু উপরে থাকবে L ইনটু 2 * 10 টু দি পাওয়ার 11, নিচে হচ্ছে 5L। তাহলে L বাদ হয়, এখন f এর মান এখান থেকে চলে আসে কত দেখে আমরা ক্যালকুলেশন করি, 1 * 10 টু দি পাওয়ার -4 ইনটু 2 * 10 টু দি পাওয়ার 11, নিচে 5। 4 * 10 টু দি পাওয়ার 6, 4 * 10 টু দি পাওয়ার 6 এত নিউটন অ্যান্সার। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।